আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। স্টুডেন্ট ভিসায় জাপানের কোন শহরে আসলে মাসে 2.5 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, আজকের এই ভিডিওতে প্রমাণ সহ আলোচনা করব। এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে গত ভিডিওতে বললাম যে স্টুডেন্ট ভিসায় এসে 3 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব না, আজকে কেন বলতেছি যে 2.5 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিছু সিটিতে। তো ভিডিওটা যখন সম্পূর্ণ দেখবেন তখন আপনি A to Z ধারণা পাবেন গত ভিডিও এবং আজকের ভিডিওর ভিতরে কি কি পার্থক্য রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনুরোধ রইল এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। জাপানের কিছু কিছু সিটি রয়েছে যেখানে আপনি আসলে 2.5 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। চলুন সর্বপ্রথম আপনাদের কিছু উদাহরণ দিই। আমার আপন ভাই, বড় ভাই আর কি, আজ থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে জাপানে আসছে টোকিওতে আসার পর মোটামুটি 7 দিনের ভিতরে সে জব পাইছে। সে মাসে 3 থেকে 3.5 লক্ষ টাকা ইনকাম করত। আরো একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আমার একটা ছোট ভাই রয়েছে যার একটা ফ্রেন্ড বর্তমানে এট দ্য প্রেজেন্ট টাইম ওসাকাতে থাকে, সে ইনকাম করে প্রায় 3 লক্ষ টাকা। আরেকটা উদাহরণ দিচ্ছি নাগর। আমার একটা ভাই রয়েছে, সে নাগরতে থাকে, মোটামুটি সে 2 লক্ষ টাকা ইনকাম করে মাসে। এখন কিভাবে তারা এই 3 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারতেছে? দেখুন, আমি যদি আমার বড় ভাইয়ের কথা বলি, আমার ভাই জাপানে আসার আগে বাংলাদেশে একটা কোচিং সেন্টারে পড়াইতো জাপানিজ ভাষা। সেক্ষেত্রে সে জাপানিজ ভাষায় যথেষ্ট দক্ষ ছিল। সে যেহেতু ভালোভাবে জাপানিজ বলতে পারতো, যে কারণে সে কিন্তু দ্রুত জব পেয়ে গেছে। এখন ওসাকাতে যে ভাইটা থাকে সে কিন্তু একটা হ্যান্ড ক্যাশ করে। হ্যান্ড ক্যাশ বলতে সে ইংরেজি পড়ায় জাপানিজ কিছু বাচ্চাদের, এটা কিন্তু হ্যান্ড ক্যাশে সে জব করে। তার একটা ইংলিশের দক্ষতা রয়েছে, পাশাপাশি তার জাপানিজ ভাষার দক্ষতা রয়েছে। এখন সেই মানুষগুলো জাপানে এসে ইনকাম করতে পারে বেশি, যাদের হার্ড ওয়ার্ক করার অভ্যাস রয়েছে, যারা কষ্ট করতে পারে, পাশাপাশি যাদের স্কিল রয়েছে। তাদের কিন্তু ইংরেজি ভাষা এবং জাপানিজ ভাষার উপর দক্ষতা রয়েছে। আপনি কিন্তু শুধু জাপানে এসে ইংরেজি জানলে হবে না, বা ইংলিশ ভাষাতে কথা বলে আপনি জাপানে চলতে পারবেন না। আপনাকে অবশ্যই আগে জাপানিজ ভাষা জানতে হবে। যদি পাশাপাশি আপনি ইংলিশ জানেন, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার একটা প্লাস পয়েন্ট। তবে আপনাকে কিন্তু জাপানিজ ভাষা আগে সুন্দরভাবে বলতে শিখতে হবে, লিখতে শিখতে হবে। এই জিনিসটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে জব পাওয়ার ক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এবার যদি আমি আমার নিজের উদাহরণ দিই, সেন্দাইতে কিন্তু একটু জব ক্রাইসিস, কিন্তু আমি নিজে কিন্তু 2টা জব করি। আমি যদি চাই এখন আরও 2টা জব করতে পারবো। কিন্তু জাপানে আমরা আসি লেখাপড়া করার জন্য। যখন অতিরিক্ত আপনি কাজ করবেন বা ইনকাম করবেন, তখন কিন্তু আপনার লেখাপড়াটা হবে না। আর আমি অতটা বেশি পরিশ্রম করতে পারি না, আর এতটা বেশি ইনকাম করারও বর্তমানে আমার দরকার নাই। কারণ লেখাপড়া শেষ করে আমার ফিউচারটা যেন ভালো হয়, আমি সেই চেষ্টাই করতেছি। সেক্ষেত্রে আমি অতিরিক্ত জবের দিকে যাচ্ছি না। এখন গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা জাপানে এসে 3 লক্ষ টাকা ইনকাম করে 2 লক্ষ টাকা পাঠাতে পারবেন না। কেন বলেছিলাম? কারণ ধরেন আমি বললাম আপনি জাপানে এসে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু দিন শেষে দেখা গেল যে আপনার জাপানিজ ভাষার স্কিল নাই, কিচ্ছু নাই, বা যে সিটিতে আপনি এসেছেন সেখানে মাসে আপনি 1 লক্ষ টাকাও ইনকাম করতে পারতেছেন না। এখন ওই যে 3 লক্ষ টাকার আশায় আপনি জাপানে এসেছিলেন, পাশাপাশি এই 3 লক্ষ টাকা ইনকাম করবেন জাপানে, এই কারণে হয়তো বা আপনি লোন নিতে পারেন বা ধার নিতে পারেন, এই ধার দেনা করে জাপানে আসতে পারেন। তো দিন শেষে জাপানে এসে দেখা গেল যে আপনি 1 লক্ষ টাকাও ইনকাম করতে পারতেছেন না। তখন আপনি যে বিপদে পড়বেন, এই বিপদ থেকে আপনাকে উদ্ধার কে করবে? এই জিনিসটা মাথায় রাখবেন। যারা 3 লাখ 3.5 লাখ টাকা ইনকাম করতেছে, তাদের একটা স্কিল আছে, বা তারা যে সিটিতে আছে সেখানে হয়তোবা সেই স্পেসটা রয়েছে। আপনি যে সিটিতে আসতেছেন সেখানে হয়তোবা সেই সুযোগটা নাও থাকতে পারে। এই জন্য সবসময় হিসাব করা উচিত যে লিগাল উপায়ে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। তারপরে আপনি হ্যান্ড ক্যাশ পাবেন কি পাবেন না, আপনি 3 লাখ ইনকাম করতে পারবেন কি পারবেন না, সেটা পরের বিষয়। যে কারণে আপনাদের সতর্ক করার জন্য এবং আপনাদের ভালোর জন্য আমি গতকালকের ভিডিওটা তৈরি করেছিলাম।
এখন আসি কোন সিটিতে আসলে জবের ফ্যাসিলিটি ভালো বা সব থেকে ইনকাম করা যায় কোন সিটিতে। আপনি যদি টোকিওতে আসেন সব থেকে বেশি আপনি ইনকাম করতে পারবেন। এখন অনেকে টোকিওতে থেকেও কিন্তু জব পায় না। তার একটাই কারণ কি জানেন? ওই যে ল্যাঙ্গুয়েজটা তাদের নাই। যেহেতু তাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটা নাই, সেই কারণে তারা টোকিওতে থেকেও জব পাচ্ছে না। এমনও অনেক স্টুডেন্ট রয়েছে টোকিওতে এসে 2 মাসও জব পাইতেছে না, তারা বিভিন্ন বড় ভাইয়ের শরণাপন্ন হচ্ছে। তো বাস্তবটা আপনাকে বুঝতে হবে। টোকিওতে আপনি অ্যাভেলেবেল হ্যান্ড ক্যাশ পাবেন, টোকিওতে আপনি ব্যাংকের জব পাবেন, অনেক জব ফ্যাসিলিটি রয়েছে কিন্তু টোকিওতে। দ্বিতীয়ত সাইতামা, টোকিওর পাশে। সাইতামাতে কিন্তু ভালো ধরনের কাজ রয়েছে, পাশাপাশি আপনি সাইতামায় থেকে টোকিওতে জব করতে পারবেন। এরপর যে সিটি রয়েছে সেটা হচ্ছে ওসাকা। তার মানে এটা না যে আমি যেভাবে বলতেছি সেই সিটিতে পরপর ফ্যাসিলিটি বেশি বা কম। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে এই কয়টা সিটিতে মোটামুটি আপনার জবের ফ্যাসিলিটিটা ভালো। ওসাকাতে ভালো লেভেলের আপনি জব করতে পারবেন, ওসাকাতে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে নাগোয়া। নাগোয়াতে কিন্তু আপনি ভালো ধরনের ইনকাম করতে পারবেন। এখন ওই যে একটা কথা বললাম যে অনেকে টোকিওতে এসেও জব পাইতেছে না, সেন্দাইতে জব ক্রাইসিস। সেই জব ক্রাইসিসের ভিতরে কিন্তু অনেকে 2-3টা জব করতেছে, আর অনেকে একটাও পাচ্ছে না। তো বিষয়টা হচ্ছে আপনার স্কিলের উপরে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা আসলে কেমন, কতটুকু ভাষা আপনি জানেন। তারপর রয়েছে ইয়োকোহামা, আপনি সেখানেও মোটামুটি জবের ফ্যাসিলিটি ভালো। এখন যদি আমি উদাহরণস্বরূপ সেন্দাইয়ের কথা বলি, সেন্দাইয়ের আশেপাশে, সেন্দাই স্টেশনের আশেপাশে মোটামুটি জবের একটা সুযোগ রয়েছে, কিন্তু সেন্দাইয়ের থেকে একটু ভিতরে গেলে হয়তোবা জবের সেখানে ফ্যাসিলিটি কম। বাংলাদেশ থেকে আপনি স্টুডেন্ট ভিসায় যদি শহরগুলোতে আসেন, মোটামুটি সেখানের জব ফ্যাসিলিটি কিন্তু অনেকটা ভালো পাবেন আপনি, এটা কিন্তু অতি বাস্তব। আর যত আপনি একটু ভিতরে যাবেন বা গ্রাম অঞ্চলের দিকে ঢুকবেন, তত কিন্তু জবের একটা সংকট রয়েছে। তবে ওই যে বললাম, স্কিল থাকলে সেখানে আপনার জব পাওয়া সম্ভব। তবে আপনাদের জন্য আমার একটা সতর্কতা বাণী থাকবে, সেটা হচ্ছে টোকিওতে বেশি ইনকাম তাই বলে যে আপনি টোকিওতে অ্যাপ্লিকেশন করবেন। দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু সব থেকে টোকিওতে সিওইটা কিন্তু কম আসে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু রিজেক্ট খায় এই টোকিওতে অ্যাপ্লিকেশন করে। টোকিওতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে অবশ্যই নিজের ব্যাংক স্টেটমেন্ট থাকা উচিত বলে আমি মনে করি, এবং সেই ব্যাংক স্টেটমেন্ট মোটামুটি 1 বছরের থাকলে সব থেকে ভালো হয়। দেখেন, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে যে আপনি সিওই পাবেন না, আমি সেটা বলতেছি না, জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি যে না, আপনি একটা সেফ জোনে থাকবেন, সে একটা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু এই কথাগুলো বলতেছি। এবং আপনার যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন টোকিওতে, 100% যেন অরিজিনাল ডকুমেন্ট হয় প্রতিটা ডকুমেন্ট, এবং কোনো অস্বাভাবিক কোনো কিছু যেন সেই ডকুমেন্টে না থাকে। তারপর যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আল্লাহ রহমতে আপনার সিওই আসার সম্ভাবনা বেশি থাকবে। কারণ টোকিওতে কিন্তু সিওইটা আসলে অনেকটা কম আসে। আপনি চাইলে টোকিওর আশেপাশে কিছু অঞ্চল রয়েছে, সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেখানে অ্যাপ্লিকেশন করলে আপনার সিওই আসবে, আপনি টোকিওতে এসেও কাজ করতে পারবেন, অথবা সেইখানে আসলে আপনার মোটামুটি জব ফ্যাসিলিটি ভালো। তবে ল্যাঙ্গুয়েজ না জানলে আমার মনে হয় আপনি টোকিওর মাঝখানে থাকলেও আপনি জব পাবেন না বা বেশি একটা ইনকাম করতে পারবেন না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন ইনকামের দিকে বেশি ঝুঁকবেন তখন কিন্তু আপনার লেখাপড়াটা হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে মাসে 3 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে, কিন্তু তার জন্য বাংলাদেশ থেকে লোন করে জাপানে এসেই মাসে 3 লক্ষ টাকা ইনকাম করব, এইভাবে কেউ আসবেন না। অনুরোধ রইল আপনাদের প্রতি, আপনারা আসেন, এখানে আসার পর 3 লক্ষ টাকা ইনকাম যদি আপনি করতে পারেন আপনার জন্য ভালো। এবং সেটা 100% সত্য যে আপনি 3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, 100% সত্য। কিন্তু আপনার সেই স্কিল থাকতে হবে এবং সেই সিটিগুলোতে আপনাকে আসতে হবে, এবং আল্লাহর রহমতে আপনি ইনকামও করতে পারবেন। সর্বশেষ আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যে আপনারা জাপানে আসবেন 28 ঘন্টা জব করে এখানে জীবনযাপন করবেন, সেরকম একটা চিন্তা ভাবনা নিয়ে। তার পরবর্তীতে বেশি ইনকাম করতে পারলে তো ভাই আমারে দিবেন না, আপনারই লাভ। কিন্তু আপনার জন্য জাপানে এসে কোনো ধরনের সমস্যা না হয়, এই জিনিসটা আপনাদের প্রতি অনুরোধ রইল।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।